ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট অর্থাৎ এসএসসিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা ভূগোলের সবচেয়ে টাফনেস একটি অধ্যায় রিভার সিস্টেম, যেটা পুরো ভূগোল পড়ে ফেললেও যে নদী ব্যবস্থা সেটা আমাদের কোনো কিছুভাবেই মনে থাকে না। তো সেই জন্য খুব সহজে সবথেকে সহজ উপায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে WBPSCর এমন কোনো এক্সাম নেই যে ফুড এসআই কি WBCS কি ক্লার্কশিপে প্রশ্ন আসে না। তো প্রত্যেকটা বিষয় কনসেপ্ট ওয়াইজ ম্যাপের মাধ্যমে আমি পুরো ক্লাসটা করাবো, পুরো ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু পুরো বুঝতে পারবে না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ক্লাসটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আমি প্রথম ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এটা হচ্ছে আমাদের পার্ট 2। তো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের যে মাউন্টেন রিভার রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে যে মাউন্টেন রিভারগুলি ছিল, এই মাউন্টেন রিভারের দুটো আমরা নদী নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আরও দুটো নিয়ে আলোচনা করবে, আমরা উত্তরবঙ্গের নদ নদী ব্যবস্থাটাকে কমপ্লিট করব। তো আজকের টপিকে কি রয়েছে, আজকের টপিকে কি রয়েছে আমরা একবার চোখ বুলিয়ে নেব, তারপরে আমরা বিষয়ে ঢুকবো, ঠিক আছে? কারণ প্রত্যেকটা বিষয় পড়ার আগে আমাদেরকে তার টপিক সম্পর্কে জানতে হবে, তবে সেই বিষয়টি সম্পর্কে আমাদের বোধগম্যতা আসবে। টুডে টপিক কি রয়েছে? আজকের আমাদের টপিক রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম পার্ট 2, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেমের 2 নম্বর ক্লাস রয়েছে আমাদের। তো এখানে আমরা 1 নম্বর ক্লাসে কি রয়েছে, প্রথম পার্টে আমরা করেছিলাম যে মাউন্টেন রিভারের দুটো অংশ করিয়ে ফেলেছি, আর আজকে আর বাকি দুটো করাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর মাহি নদী করাবো, আর দ্বিতীয়ত হচ্ছে জলঢাকা নদী। তাহলে কিন্তু মোটামুটিভাবে মানে অল ওভারলি মাউন্টেন রিভার অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরের দিকে যে নদী ব্যবস্থাগুলি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই অংশের নদী ব্যবস্থাটুকু আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আজকেই আবার এই পার্ট 2তেই আমরা ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যভাগের যে নদীগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করব। তো এই যে আজকের টপিকগুলো বলছি, আর কি রয়েছে টপিকে, পার্বত্য অঞ্চল নদীগুলির কি কি বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে? সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমাদের আলোচনার বিষয় থাকছে যে পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদী, মধ্যভাগের নদ নদীর মধ্যে কী কী আলোচনার বিষয় থাকছে একবার দেখে নিই। থাকছে গঙ্গা নদী থাকছে, এবং সঙ্গে থাকছে ভাগীরথী, হুগলি নদী, এবং এই নদীগুলির বৈশিষ্ট্য থাকছে। এগুলো সম্পর্কে আমরা যদি বেসিক ইনফরমেশানটুকু না জানি তাহলে কিন্তু পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে। তো তাহলে আজকে টপিকটুকু এটুকু বললাম। তো একটা কথা বলবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো আমি আলোচনা করব সেগুলো ম্যাপের সাহায্যে বোঝানোর চেষ্টা করব আমার বেস্ট ওয়ে দিয়ে। তো আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরাও খুব উপকৃত হবে। আর এই ক্লাসটার পুরো পিডিএফ যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে লিখে দিচ্ছি, টেলিগ্রামের নামটা, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো, তাহলে তোমরা এইটা পুরোপুরি পিডিএফটা পেয়ে যাবে। জিওভায়রনমেন্ট রিলেটেড আমার ইউটিউবে যে লোগোটা দেওয়া আছে, সম্ভবত ওই লোগোটাই দেওয়া আছে, আমি তবুও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। তো আমাদের আলোচনার বিষয় প্রথম হচ্ছে মহানদী সম্পর্কে আমরা জানবো। মহানন্দার মোট দৈর্ঘ্য কত সেটা আমরা জেনে নেব। মহানন্দার মোট দৈর্ঘ্য হচ্ছে 360 কিলোমিটার, ঠিক আছে? মহানন্দার মোট দৈর্ঘ্য 360 কিলোমিটার। কোথা থেকে উৎপত্তি হয়েছে, মোহনা কোথায়, সবটা আমরা জানবো। এবং যদি কোনো স্পেশাল ফিচার্স অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো বৈশিষ্ট্য থাকে সেগুলো সম্পর্কে আমরা একবার করে দেখে নেব। তো উৎপত্তি লাভ করেছে কোথায় মহানন্দা নদীটা? মহানন্দা নদী উৎপত্তি লাভ করেছে দার্জিলিং হিমালয়ের মহালিধীরম পর্বতের পাগলা ঝোরা, এখানে ঝোরা হবে, কোরা না, ঝোরা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে
তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রথমত জানলাম যে মহানন্দা, এই মহানন্দা নদীটা উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? মহানন্দা নদীটা উৎপত্তি লাভ করেছে একটা প্রস্রবণ থেকে, এবং এই প্রস্রবণটির নাম হচ্ছে আমাদের পাগলা ঝোরা। ঠিক আছে, পাগলা ঝোরা প্রস্রবণ থেকে এই মহানন্দা নদীটা উৎপত্তি লাভ করেছে। আর কোথায়? দার্জিলিং হিমালয়ের কোন পর্বত? মহালিধুরাম পর্বত থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহালিধুরাম পর্বত থেকে, দার্জিলিং হিমালয়ের মহালিধুরাম পর্বত থেকে পাগলা ঝোরা যে প্রস্রবণ রয়েছে সেখান থেকে মহানন্দা নদীটা উৎপত্তি লাভ করেছে। তারপরে কোন দিক দিয়ে প্রবাহিত হয়ে গেছে? প্রথমে দক্ষিণে এবং তারপর দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে বিহারের মধ্যে দিয়ে প্রবেশ করেছে এবং বিহারের মধ্যভাগ দিয়ে প্রবাহের পর পশ্চিমবঙ্গের মালদায় প্রবেশ করেছে এবং শেষে বাংলাদেশের পদ্মার সাথে গিয়ে মিলেছে। তো এবার এর উপনদী কী কী রয়েছে? বালাসন, মেচি হচ্ছে এর গুরুত্বপূর্ণ উপনদী। তাহলে মহানন্দা নদী সম্পর্কে আমরা জানলাম। তো ম্যাপের মাধ্যমে এটা আয়ত্ত করার চেষ্টা করি। ম্যাপে যদি দেখি আমরা, ম্যাপটা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা, ম্যাপে দেখুন যে আমাদের যে মহানন্দা নদীটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এসেছে, এই দিক দিয়ে প্রবাহিত হয়ে আসার পর বিহারের মধ্যভাগে ঢুকেছে এবং বিহারের মধ্যভাগ দিয়ে প্রবেশ করে এসে ভারতে পশ্চিমবঙ্গের মালদার মধ্যে দিয়ে ঢুকে এবং সেটা যমুনার সাথে বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এর গুরুত্বপূর্ণ উপনদী বললাম মেচি এবং বালাসন। পরবর্তী যেটা রয়েছে জলঢাকা নদী। জলঢাকা নদী সম্পর্কে আমরা জানব। জলঢাকা মোট দৈর্ঘ্য অর্থাৎ 192 কিলোমিটার। মহানন্দার মোট দৈর্ঘ্য 192 কিলোমিটার। উৎপত্তি কোথায় রয়েছে? সিকিম ভুটান পার্বত্য অঞ্চলের বিদায়, এখানে একটু মিস্টেক রয়েছে, বিদায় হবে না, শব্দটা হবে বিদার বলে একটা মানে হ্রদ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা উৎপত্তি হয়েছে বিদার হ্রদ থেকে। এর উৎপত্তি লাভ করেছে বিদাং হ্রদ থেকে। আমি লিখে দিচ্ছি এখানে, বিদাং হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। তো উৎস সম্পর্কে বললাম, উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। তো উত্তরবঙ্গে যে সমস্ত নদীগুলো রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের পদ্মা যমুনার সাথে কি মিশছে। ঠিক আছে, এর উপনদীগুলো কী কী রয়েছে উপনদী সম্পর্কে দেখিনি। এর উপনদী রয়েছে নকশালখোলা, মুজনাই, ডায়না, দুদুয়া, বিরুখোলা এবং বিন্দুখোলা। এই উপনদীগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি জানি হয়তো একবার এটা কারোর মুখস্থ থাকবে না, কিন্তু এটাকে বারবার চর্চার মাধ্যমে কিন্তু আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখে নেব কী রয়েছে। পরের টপিক রয়েছে এই বৈশিষ্ট্যগুলি কি কি। আমাদের পার্বত্য অঞ্চলের নদীগুলি সম্পর্কে জানলাম, এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ নদী হিমবাহ ও প্রস্রবণ থেকে সৃষ্ট। তাহলে আমরা দেখলাম এই যে উত্তরবঙ্গের নদী ব্যবস্থাটা বেশিরভাগটাই এই অঞ্চলের বেশিরভাগ নদীগুলোই কিন্তু আমাদের বিভিন্ন হিমবাহ এবং প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নদীগুলি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাহিনী, মানে নদীগুলো হয়তো প্রথমে এখানে উৎপত্তি লাভ করে এবং সেটা দক্ষিণ পূর্ব দিকে বয়ে গেছে বা দক্ষিণ বাহিনী হয়ে ঢুকেছে। ঠিক আছে, বেশিরভাগ নদীগুলি। তবে অনেক নদী আছে, যেমন মহানন্দা নদী উৎপত্তি লাভ করার পর সেটা বিহারের মধ্যে দিয়ে মালদায় প্রবেশ করে বাংলাদেশের যমুনার সঙ্গে মিলিত হয়েছে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি, এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল প্রবাহ, তাই এই নদীগুলো হচ্ছে নিত্যবহন। 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নদীগুলো অত্যন্ত খরস্রোতা, ফলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই উপযোগী। তা আমাদের সারা ভারতবর্ষে, ঠিক আছে, সারা ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচাইতে যে জায়গাটাকে বেশি এখন বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারত। কারণ উত্তর পূর্ব ভারতের নদীগুলি খরস্রোতা, প্রচুর জল প্রবাহ হয় এবং বরফ গলা জলে পুষ্ট, তার জন্য। ঠিক আছে,
আরও কারণ রয়েছে, সেগুলো পরে ভিডিওতে পরে টপিকে আলোচনা করব। টপিক বৈশিষ্ট্য নম্বর 6, বেশিরভাগ নদী বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। ঠিক আছে, এই যে বলছি এই নদীগুলো, এই অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে আসছে, ঠিক আছে, এই অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে আসছে সেগুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশের যমুনার সাথে গিয়ে মিশেছে। এই অঞ্চলের নদীগুলি খুব বন্যাপ্রবণ হয়ে থাকে, এখানে 7 নম্বর হতো, এই অঞ্চলের নদীগুলি খুব বন্যাপ্রবণ হয়। এবং 7 নম্বর বৈশিষ্ট্য কি, এই অঞ্চলের নদীগুলো সরাসরি সমুদ্রে মিশেনি। আমরা জানি সমুদ্র রয়েছে ভারতের দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে, ভারতের 2-3 দিকে রয়েছে। তো এই নদীগুলো কি বেশিরভাগটাই যেহেতু এই বাংলাদেশের যমুনার সাথে কি মিশেছে, ঠিক আছে, বাংলাদেশের যমুনার সাথে কি মিশেছে, তাই এই নদীগুলো কিন্তু সমুদ্রের সঙ্গে মিশেনি। ফলে কি এই অঞ্চলের নদীগুলোতে কোনো রকম জোয়ার ভাটা সৃষ্টি হয় না। এখন প্রশ্ন হতে পারে যে কোন নদীগুলোতে জোয়ার ভাটা সৃষ্টি হয় না, হয়তো আপনাকে অপশান দিয়ে দিল বা তোমাকে অপশান দিয়ে দিল, বিভিন্ন নদীর নাম দিয়ে দিল, তার মধ্যে হয়তো একটা অপশান দিয়ে দিল যে মহানন্দা বা জলঢাকা, তাহলে কিন্তু উত্তরটা হবে আমাদের মহানন্দা বা জলঢাকা নদীতে। ঠিক আছে, তাহলে আশা করি এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আপনারা এগুলো পরপর নোট করে নেবেন, এবং যদি পিডিএফটা সরাসরি পেতে চান তাহলে তো যেটা বললাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদী। পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদী, দেখুন আমরা এখানে একদম ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠবো। ঠিক আছে, না ধরুন এমন সিঁড়ির ব্যবস্থা রয়েছে, এমন নয় যে আমরা উঠে গেলাম, এখান থেকে এখানে আস্তে আস্তে গিয়ে উঠবো। তো গঙ্গা নদী এর মোট দৈর্ঘ্য কিন্তু 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কত কিমি রয়েছে, এর মোট দৈর্ঘ্য বললাম 2525 কিলোমিটার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিলোমিটার। এটা মাথায় রাখতে হবে যে গঙ্গা নদী মোট দৈর্ঘ্য কত, 2525 কিলোমিটার। গঙ্গা নদীর কত, পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তার কত, সেটা হচ্ছে 520 কিলোমিটার। আমার উৎস জানবো, কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেটা জানবো, এবং এর উপনদী সেগুলোও জানবো। তো গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাটা কোথায় আছে, সেটা কারাকোরাম পর্বত। আমরা যখন পুরো ভারতের নদী ব্যবস্থা সম্পর্কে জানবো, পশ্চিমবঙ্গের নদীর পরেই সেটা নিয়ে আমি ক্লাস আনবো, তো সেখানে আমরা পুরো আরও ডিটেলসে জানবো গঙ্গা নদী সম্পর্কে। এখানে জাস্ট পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, উপনদী শাখা নদী দেখা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এটা পশ্চিমবঙ্গের সামান্য অংশতে প্রবাহিত হয়েছে। সামান্য অংশ বলতে এই যে 520 কিলোমিটার, খুবই অল্প একটু অংশ। কি হয়েছে, পশ্চিমবঙ্গের এই নদী মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে মিঠিপুর নামক গ্রামে, এই যে মিঠিপুর সবাই তো জানি মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, কিন্তু এই যে ধুলিয়ানের আবার মিঠিপুর গ্রামে, এইটুকু যে মনে রাখতে পারে সেই তো আসলে পরীক্ষায় গিয়ে ভালো উত্তর করতে পারে। মিঠিপুর গ্রামে গঙ্গা নদী, বর্গীর জটা ভুলে পড়ে গেছে, গঙ্গা নদী 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে কোথায় গিয়েছে, বাংলাদেশে গিয়েছে। কি বললাম, একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং অন্য একটি শাখা কি হয়েছে, যে ভাগীরথী হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, সাগর দ্বীপের কাছে, এবং সেটা সাগর দ্বীপের কাছে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে প্রশ্ন হতে পারে যে গঙ্গার একটি শাখা বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, তো সেই নদীটা কী নামে পরিচিত। চলো ম্যাপে যাই, ম্যাপে গেলে আমরা স্পষ্ট হয়ে যাব বিষয়টা সম্পর্কে। ম্যাপে যদি আমরা আসি, এই তো আমাদের গঙ্গা নদী এই দিক দিয়ে প্রবাহিত হয়ে আসছে। ঠিক এই যে জায়গাটা, এইখানটায় মিঠিপুর নামক গ্রামে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে 2টি শাখায় ভাগ হয়ে যাচ্ছে। একটি শাখা চলে যাচ্ছে বাংলাদেশে, আর একটি শাখা চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে সাগর দ্বীপের কাছে এসে বঙ্গোপসাগরে মিশছে। তাহলে এই যে সবুজ রঙে যেটা দেখাচ্ছি, এই যে ভাগীরথী অর্থাৎ গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে চলে আসলো, সেটা নাম হয়েছে কি, পদ্মা নদী। ঠিক আছে, এই নদীটার নাম হয়েছে কি, পদ্মা। তাহলে এটার নাম হচ্ছে কি,
পদ্মা। আর এটার নাম হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি নামে চলে আসছে। এটা সম্পর্কে আমরা জানবো, এইটা নিয়েও আমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল, সেটা মুর্শিদাবাদ জেলার মিঠিপুর নামক একটি গ্রামে। এবং এই যে এটা সাগরদ্বীপে এসে মিশেছে, মানে আমি বলতে চাইছি বঙ্গোপসাগরে এসেছে মিশেছে এই গঙ্গা নদীটা, গঙ্গার এই যে শাখাটা সাগরদ্বীপের কাছে এসে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে প্রশ্ন হতে পারে যে কোন দ্বীপের কাছে এসে মিশেছে। আরও একটি প্রশ্ন হতে পারে যে ভাগীরথী হুগলি নদীর কোন শাখা বা গঙ্গা নদীর কোন শাখা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। তার প্রথম শাখাটি কিন্তু পরিচিত, ঠিক আছে। তাহলে আমরা এখানে জানলাম পশ্চিমবঙ্গের গঙ্গা নদী সম্পর্কে জানলাম, ঠিক আছে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের যে গঙ্গা নদী থেকে দুটো ভাগ হয়ে গেল। এখানে আমি আঁকার চেষ্টা করছি। এই যে গঙ্গা নদীটা আসছিল, আসার পরে দুটো শাখায় ভাগ হয়ে গেল, ঠিক আছে। দুটো শাখায় কিন্তু এটা ভাগ হয়ে গেল। এখান দিয়ে আসছিল, একটা শাখা এই দিক দিয়ে চলে আসলো, একটা এই দিকে চলে গেল। এইটা হচ্ছে বাংলাদেশের পদ্মা, আর এইটা হচ্ছে আমাদের গঙ্গা ভাগীরথী নদী, ঠিক আছে। এটা সম্পর্কে জানবো। গঙ্গা ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চলের প্রধান নদী হলো ভাগীরথী হুগলি নদী, ঠিক আছে। এবার এই নদীটা বা দুটো ভাগে ভাগ, একদিকের অংশ ভাগীরথী নামে পরিচিত, আর দিকের অংশ হুগলি নামে পরিচিত। এই যে বর্ডারটা টানলাম, এখানে কল্পনা করো যে নবদ্বীপ বলে একটা শহর রয়েছে, নবদ্বীপ বলে একটা জায়গা রয়েছে, সেটা নদিয়া জেলায়। আর এবং নদিয়া জেলার নবদ্বীপের এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ, ঠিক আছে। জায়গার নাম বললাম কি, স্বরূপগঞ্জ। এই সরি, স্বরূপগঞ্জ নয়, আমি বলছি এই যে এইখান থেকে মিঠিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার স্বরূপগঞ্জ, হ্যাঁ এই জায়গাটার নাম বললাম কি, স্বরূপগঞ্জ, ঠিক আছে, কালো জায়গাটার নাম। তাহলে এখানে মিঠিপুর থেকে স্বরূপগঞ্জ, এই জায়গাটায় নদীটা ভাগীরথী নামে পরিচিত, ঠিক আছে। এবং এই যে লাল অংশটুকু, এই অংশটুকু আমাদের হুগলি নামে পরিচিত। অর্থাৎ নবদ্বীপের স্বরূপগঞ্জ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে হুগলি নদী নামে পরিচিত লাভ করেছে। আশা করি বোঝাতে পেরেছি। আমরা একটু স্লাইডে গিয়ে দেখি ব্যাপারটা। এখানে গঙ্গা নদীটা দুটি শাখায় এই জায়গাটায় ভাগ হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে মিঠিপুর, ঠিক আছে। এখান থেকে একটা শাখা চলে গেল বাংলাদেশে, যার নাম হচ্ছে পদ্মা। এখান থেকে একটা শাখা বেরিয়ে আসলো, এসে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, ঠিক আছে। তো এই নদীটা দুটো ভাগে ভাগ। এইটা হচ্ছে মিঠিপুর, এটা হচ্ছে মিঠিপুর, এটা হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপের স্বরূপগঞ্জ, ভালো করে বোঝো। তাহলে এই যে মিঠিপুর থেকে নবদ্বীপের স্বরূপগঞ্জ পর্যন্ত এই জায়গাটুকু নাম হচ্ছে ভাগীরথী, এবং এই স্বরূপগঞ্জ থেকেই যে বঙ্গোপসাগরে এসে মিশেছে, এর নাম হচ্ছে হুগলি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আশা করি আর কোনো সমস্যা থাকবে না বা কোনো অসুবিধা না থাকারই কথা। আচ্ছা, এবার আমরা দেখব এর কি বৈশিষ্ট্য রয়েছে। উপনদী, শাখা নদী মিলে উপনদীগুলো কী কী রয়েছে? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী নামে পরিচিত। গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে এটা। শিলাবতী ও তারকেশ্বর নয়, এটা দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার যে এসছে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তার কোনো ঠিকই নেই। তো কংসাবতী কেলেঘাই হলো হলদি নদী। মনে রাখতে হবে যে কংসাবতী নদী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী, এবং শিলাবতী নদী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহটা হচ্ছে রূপনারায়ণ। আমরা এবার জেনে নেব বাম তীরের উপনদী, ঠিক আছে, এটা ম হবে। তো বাম তীরের উপনদী কী রয়েছে? জলঙ্গি ও চূর্ণী। আমরা দেখছি ভাগীরথী হুগলি, ঠিক আছে। এছাড়া কিছু শাখা নদী হলো যেমন পদ্মার শাখা নদী মাথাভাঙা, এবং মাথাভাঙা শাখা নদী কালিন্দী। পদ্মার শাখা নদী হচ্ছে আবার মাথাভাঙা শাখা নদী কালিন্দী, ইছামতি, এবং ভাগীরথীর শাখা নদী, বিভিন্ন শাখা নদীগুলি এই অঞ্চলে রয়েছে, ঠিক আছে। এছাড়াও মাতলা, পিয়ালি নদীর কিছু অংশ এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ।
পরবর্তীতে কি রয়েছে, এখানে যে বিষয়টা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদীগুলির বৈশিষ্ট্য। আমরা যে পশ্চিমবঙ্গটা দেখলাম, আমরা তখন দেখলাম এই অঞ্চলটা থেকে এই অঞ্চলের নদীগুলো সম্পর্কে দেখলাম। ঠিক আছে, আশা করি আমি ম্যাপটা একটু ম্যাপে নিয়ে যাই, ম্যাপে চলুন যাই। হ্যাঁ, ম্যাপে আমরা যেটা দেখলাম, একটু আমি এটা ক্লিয়ার করি ম্যাপটা। ম্যাপটা ক্লিয়ার করে নিলে সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে ম্যাপটা। আচ্ছা, এবার আমরা যেটা জানলাম এইখান থেকে এই অঞ্চলের নদীটুকু সম্পর্কে জানলাম। ঠিক আছে, এবার এই অঞ্চলের নদীগুলির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এবং পরের পার্টে অর্থাৎ পার্ট 3-তে আমরা এই অঞ্চল অর্থাৎ মালভূমি অঞ্চলের নদীগুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে আলোচনা করে দেবো সুন্দরবন অঞ্চলের কী কী নদী দেখা যায় সেগুলো নিয়ে। ঠিক আছে, তো এই অঞ্চলে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো, যেমন এই নদীগুলি জোয়ার ভাটা জলে পুষ্ট ও বৃষ্টিপাতের জলে পুষ্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোনো বরফ গলার জল এসে পৌঁছায় না। 2 নম্বর, এই নদীগুলোতে পলি জমে নদীগুলিকে প্রায় মৃতপ্রায় করে তুলেছে এবং ফলে নদীগুলি মজে গিয়েছে। অনেক সময় জল ঢুকলেই বন্যা হয়, অল্প একটু জল যদি প্রবেশ করে তবে বন্যা হয়। নদী উপত্যকার গভীরতা কম, ফলে বর্ষাকালে প্রচুর বন্যা হয়। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদীগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এখানে নেক্সট দিন আমি এই পোর্শন থেকে যতটুকু আমি আলোচনা করলাম সেখান থেকে কী কী ধরনের কোশ্চেন হতে পারে, কয়েকটা প্রশ্ন আমি প্রথমে রাখবো। ঠিক আছে, সেটা আলোচনা করব, তারপরে আমরা মূল টপিকের মধ্যে প্রবেশ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি এই গুরুত্বপূর্ণ ভিডিও এখানে পড়াশোনা সংক্রান্ত দিয়ে থাকবো। চ্যানেলটা সিকিউর স্টাডি কনসেপ্ট মনে রাখবেন, কনসেপ্ট অর্থাৎ। এছাড়াও যদি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে চান, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা সরাসরি জয়েন হতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।